গল্প দুইজনতেই পর্ব ৩৯। লেখনীতে অলকানন্দা ওয়েন্ডি। পুরো ছাদটা ঘুরেও যখন দিতির দেখা মিলল না, তখন আপনা আপনি স্বাক্ষর কপালটা কুঁচকে এলো। এত রাতে তার বউ হুট করে নিশ্চয়ই উদাও হয়ে যাবে না। আবার এই বউকে আজকাল না দেখতে পেলে, বিরক্ত করতে না পারলে, এমনকি ঝগড়া করতে না পারলে স্বাক্ষর ভালো লাগে না। তাই তো মুখ ভার করলো, কথাকে একবার জিজ্ঞেস করলো। বলল সন্ধ্যায় বাসাতেই ছিল। সাক্ষ্য ওভাবেই ফিরল বাসায়। বারো কয়েক দিতিকে কলও দিল, অথচ অপর প্রান্ত থেকে কল তোলা হলো না, আর না তো ফিরতে কল দেওয়া হলো। সাক্ষ্য যখন চিন্তায়, অস্থিরতায় এবারে কেমন বোধ হলো, তখন আরও একবার বাসার প্রতিটি ঘর উকি দিল। না, দিতি নেই। সাক্ষ্য তখনই ভাবল একবার বাসার সবাইকে জিজ্ঞেস করে দেখবে কোথাও গিয়েছে কিনা, তারপর না হয় দিতির আম্মুকে কল দিবে। এসব ভেবে রুমে ফের আসতেই টেবিলের উপর চোখে পড়ল ছোট্ট একটা বক্স, সুন্দর পেপারে মোড়ানো। তার পাশেই বোধহয় কিছু একটা লিখতে বসেছিল মেয়েটা। গুটি গুটি অক্ষরে লেখা একটা কাগজ। সাক্ষ্য এগোলো, কাগজটা তুলে ধরতেই চোখে পড়ল আজ ১৬ই জুলাই, মিস্টার সাক্ষ্য এহসান, সাপ দিবস। আমি অবশ্য সন্তুষ্ট হতে পারছি না সাপ দিবস ভেবে। আজ তো হওয়া উচিত ছিল গিরগিটি দিবস। ক্ষণে ক্ষণে রং পাল্টানো প্রাণীটির জন্মদিন, যেহেতু এটাই হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আপনি গিরগিটি হয়েও সাপ দিবসেই জন্মগ্রহণ করেছেন। সম্ভবত আপনার গিরগিটি সম্প্রদায় ও আপনার রং পাল্টানো দেখে আপনাকে তাড়িয়ে দিয়েছে, তাই না বলুন? সাক্ষ্য হেসে ফেলল আচমকা। আনমনে ভেবে ফেলল যে তার বউ বোধহয় তাকে জন্মদিন নামক দিনটাতে গোল খাওয়ানোর জন্যই কোথাও লুকিয়ে আছে। হয়তো এই কারণেই দেখতে পাচ্ছে না। আবার ফের মনে হলো দিতিটা তো কাঁচা না। জন্মদিনের লেখাটা সারপ্রাইজ হিসেবেই যদি দেওয়ার থাকে, তাহলে তো এখনও ১২টা বাজেনি। তাহলে সাক্ষ্য ঘড়িতে সময় দেখল। কপাল কুচকে দুপা বাড়িয়ে মায়ের কাছে যাবে ভাবতেই ঠিক তখনই তার মা এসে হাজির হলো। মুখ চোখে চিন্তার ছাপ রেখে দ্রুত শুধালো, দিতি কোথায় সাক্ষ্য? কথা হয়েছে তোর ওর সাথে? সাক্ষ্য মায়ের এমন চিন্তিত মুখের কারণ বুঝল না বোধহয়, তবে ফোঁস করে শ্বাস ফেলে বলল, ফোন ধরলে তো কথা হবে আম্মু। কথা হয়নি। মেয়েটা গেল কোথায় সাক্ষ্য? পুরোটা বাড়ির নিচ হতে ওপর সব খুঁজে এসেছি। এসেই রুমে এসে খুঁজেছি, পায়নি দেখে সবটা খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। ফোনটাও তুলছে না সাক্ষ্য, অদ্বিতীয় ফোনটা তুলছে না। আমার খুব চিন্তা হচ্ছে রে সাক্ষ্য। মেয়েটাকে তখন কি না কি বলে বের হলাম, নিশ্চয়ই কষ্ট পেয়েছে মেয়েটা। আমিও না। কনাকে তখন ওভাবে কাঁদতে দেখে মাথাটাই ঠিক ছিল না। সাক্ষ্য এবারে ভ্রু বাঁকালো। আচমকা জিজ্ঞেস করলো, কি বলেছ আম্মু? সাক্ষ্যর আম্মু ছোট শ্বাস ফেলল। নিজে উপস্থিত থাকা অবধি যতটা তার সামনে হয়েছিল বা বলা হয়েছিল, সবটাই ছেলেকে শুধালেন এক মুহূর্তে। সাক্ষ্য এক মুহূর্তে বোধহয় চুপ থাকলো। ঠিক পর মুহূর্তেই বলল, কনার সাথে আমার বিয়ে কোন দিক থেকে ঠিক ছিল আম্মু? আমি মেনেছিলাম কখনো ওকে, নাকি আমায় আগে থেকে জানিয়েছিলে? কণা জায়গা ছেড়েছে বলে দিতি কিভাবে আসলো তাহলে? আর তুমি ওকে বউ করে আনার স্বপ্ন দেখেছিলে আম্মু? বউ তো হয়নি সে আমার। তাহলে যে আমার বর্তমানে স্ত্রী, তার সামনে তুমি কথাগুলো বললে কেন? নাকি কণাকে বড় দেখাতে বলেছ আম্মু? এ কথাগুলো তো কারোরই বলা উচিত হয়নি। হয়েছে? তুমি জানো কথাটা দ্বারা কি বুঝিয়েছ আম্মু? সাক্ষ্যর আম্মু নীরবই রইল, উত্তর করল না। সাক্ষ্য ফের আবারও শক্ত গলায় বলল, আর দিতি বাসায় আসতে না বলে তো খারাপ কিছু করেনি। আমি নিজেই ওকে বারবার বলেছি দূরে থাকতে, এসব বেহায়াপনা করতে। তোমাকেও বলেছিলাম, মনে আছে? আর গায়ে তো হাত তোলা, নিশ্চয় কোনো কারণ ছিল বলেই মেরেছে আম্মু। কণা তো বাড়াবাড়ি করে যে গায়ে হাত তোলাটা আমার কাছে অস্বাভাবিক লাগছে না আম্মু। শেষটুকুতে সাক্ষ্য আবারও বলল, তোমার থেকে এমনটা আশা করিনি আম্মু। তুমি যেমন নিজের ভাইয়ের মেয়ে কণাকে চেনো, ঠিক তেমনই নিজের বান্ধবীর মেয়ে দিতিকেও চেনো। দুজনই ছোট থেকে আদরে বড় হয়েছে, দুজনই তাদের পরিবারের আদরের রাজকন্যা। তাহলে একজনের দুঃখ ভেবে দেখলে অন্যজনকে না ভেবেই কথার আঘাতে দুঃখ দিলে কেন? সাক্ষ্যর আম্মু এবারে উত্তর দিতে পারল না, শুধু হতবিহ্বল নজরে চেয়ে থাকলো। সাক্ষ্য ততক্ষণে আর দাঁড়ালো না, দ্রুত পা বাড়ালো। সিঁড়ি বেয়ে নামতে নামতে টের পেল তার পিছু পিছু নামছে তার আম্মু। গাড়ি তুলতে নিতেই পাশ থেকে দ্রুত বলে উঠলেন, সাক্ষ্য আমিও যাব। মেয়েটাকে তখন এতগুলো কথা বলেছি, এখন নিজেরই ছটফট লাগছে। প্লিজ না করো না আব্বু।
সাক্ষ্য না করলো না, ওভাবেই আম্মুকে পাশে বসিয়ে গাড়ি স্টার্ট দিল। মনে মনে কেমন অস্থিরতায় ছটফট করছে যেন। কেবল মনে হচ্ছে দিতির প্রতিক্রিয়া কি হবে, কি করবে দিতি। দিতি কাঁদছে, চোখ মুখ এতটা সময় ফুলে এসেছে মেয়েটার, লাল টকটকে হয়ে এসেছে চোখ জোড়া। প্রথম দফায় মায়ের বুকের সব অভিযোগ পেশ করলো, এবারে রাগ জন্মালো, জেদ হলো। ফোলেরা হাঁটু গেড়ে বসে পড়ে মেয়েটা নিজের চুল নিজে খামচে ধরল। কাঁদতে কাঁদতে বলে উঠল, কেন অনুরোধ করেছিলাম আম্মু, কেন অনুরোধ করেছিল বলো? বলেছিলাম আমি, বলেছিলাম ওই ছেলেটাকে বিয়ে করব। আমায় কেন ছোট বানিয়েছ আম্মু? কেন, কেমন আমার পরিবারকেও করুণার পাত্র বানালে বলো? তোমরা সবাই আমার সাথে অন্যায় করলে আম্মু, সবাই সবাই আমাকে মিথ্যের খোলসে আবৃত এক চকচকে ভালোবাসা দেখালে, আমার জীবনটা নিয়ে খেললে, অ্যান্ড ফাইনালি আমাকে খুব সস্তা এক মানুষে পরিণত করে দিলে আম্মু। অথচ দিতি এতটা সস্তা নয় দিতি কথাটা বলতে বলতেই নিজের মাথাটা হাঁটুতে ঠুকলো বার কয়েক। উম্মাদের মতো কাঁদতে কাঁদতে নিজের চুল নিজে টেনে ধরলো খামছে। কাঁদতে কাঁদতে যখন মেয়েটার প্রায় দম বন্ধ হয়ে এলো, ঠিক তখনই এসে হাজির হলো দিতির বাবাও। ছুটতে ছুটতে এসে হাজির হলেন যেন লোকটা। মেয়ের অমন অবস্থা দেখে ছুটে আসতে দিতি মাথা তুলে চাইল। এক হাত বাড়িয়ে মুহূর্তেই কঠিন গলায় বলে উঠল, থাক আব্বু, আর অভিনয় করতে হবে না আব্বু। আমি জেনে গেছি তোমাদের সংসারটা সংসার নয়, শুধুই মরিচিকা। যে মরিচিকাকে আমি সুখী একটা পরিবার ভেবে আঁকড়েছিলাম এতগুলো বছর, এতগুলো দিন। কেন আব্বু, কেন দুজনে আমায় এভাবে ঠকালে? কেন বলো? বাইরের মানুষ তো ঠকালো, কিন্তু তোমরাও আমার আপন মানুষে ঠকালে এভাবে কেন আব্বু? আমি কি ডিজার্ভ করতাম এই ঠকানোটা? বলো না করতাম? দিদির বাবা বোধহয় হাঁটু গেড়ে বসলো মেয়ের সামনে। কিছু বলতে নেওয়ার আগে দিতে আহাজারি করে কেঁদে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে কোনো রকমে বলে উঠল, আব্বু সব মিথ্যে আব্বু। তুমি, আম্মু, এই সংসার সব মিথ্যে। আমি কাকে বিশ্বাস করব বলো? কাকে? আমাকে কি বলেছে জানো আব্বু? কি বলেছে? আমি ভাঙা সংসারের মেয়ে। আমাকে ভাঙা সংসারের মেয়ে বলেছে ওরা আব্বু। বলেছে আমার মায়ের নাকি সংসার করার যোগ্যতা নাই আব্বু। কেন বলল? কেন আমার আম্মুকে নিয়ে প্রশ্ন তুললো ওরা? কেন আমাকে নিয়ে প্রশ্ন তুললো আব্বু? তুমি কেন আমার আম্মুর হাতটা ছেড়ে দিয়েছিলে আব্বু? দিতির আব্বু বোধহয় এবারে কেঁদেই ফেলবে যেন। বোধহয় দম বন্ধ হয়ে এলো। মেয়েকে কি করে বোঝাবে যে তার আম্মুর হাতটা উনি পুনরায় বহুবার আগলে নিতে চেয়েছিলেন, বহুবার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। সম্ভব হয়েছিল কেবল মেয়ের সামনে এই অভিনয়টুকু। উনি দীর্ঘশ্বাস ফেললেন কেবল। সাক্ষ্য ততক্ষণে দিতিদের দরজার সামনেই দাঁড়ানো। শেষ কথাগুলো সে শুনেছে, স্পষ্টই শুনেছে। সাথে দিতির এই রূপটাও চোখের অগোচরে নয়। সাক্ষ্যর নিজেরই লজ্জা হলো কেমন। কে বলেছে এসব? তার আম্মু নাকি কণা? সাক্ষ্য জানে না। তবে দিতির অমন বেহাল অবস্থা দেখে সে প্রায় সঙ্গে সঙ্গে ছুটে এলো। শুকনো ঢুক গেলে দিতির সামনে বসে কাপা স্বরে বলে উঠল, দিতি প্রায় সঙ্গে সঙ্গে চাইল। অশ্রু ভেজা চাহনিতে তাকাতেই সাক্ষ্য তার হাতটা নিজের হাতে নিল। দিতি প্রায় তড়িৎ গতিতে হাতটা ছাড়িয়ে নিল। সঙ্গে সঙ্গে এই বসা ছেড়ে উঠে দাঁড়ালো নিজ ঘরে যাওয়ার জন্য। সাক্ষ্য বোধহয় অপেক্ষা করলো না, নিজেও দ্রুতই উঠে দাঁড়াতেই দিতি তীব্র ঘৃণা, রাগ আর জেদ নিয়ে বলল, কেন এসেছেন সাক্ষ্য? কেন? একে একে সবাই এসে দয়া দেখাবেন আমাকে, করুণা করবেন? এত করুণা দিয়ে আমি কি করব বলুন, কি করব? দিতি বহু কষ্টে কান্না আটকানোর চেষ্টা করলো, পারল না থামাতে। কেঁদে ফেললো মেয়েটা। অশ্রু ভেজা চোখ মুখ, ফোলা চোখ, অগোছালা চুল, সব মিলিয়ে এক বিধ্বস্ত দিতি জানোয়। মুখ চোখের বেহাল ভাবটা দেখে সাক্ষ্যর কলিজাটা কেমন করলো যেন। অস্থির অনুভব নিয়ে দিতিকে ফের কিছু বলতে নিতেই দিতি বলে উঠল, চলে যান সাক্ষ্য। আমি আপনার সামনে নিজেকে আর করুণার পাত্র হিসেবে দেখতে পাচ্ছি না। ঘৃণা হচ্ছে নিজের প্রতি, আমার পরিবারের প্রতি, আপনার প্রতি, সবার প্রতি ঘৃণা হচ্ছে। চলে যান সাক্ষ্য, আমি আপনাদের কারোর কোনো করুণা নিব না আর। এইটুকু দৃঢ় গলা বলেই যখন দিতি পা বাড়াতে নিল নিজের ঘরের দিকে, তখনই ঠিক সাক্ষ্য হাত টেনে ধরল। কেন মনে হচ্ছে মেয়েটা যে সাক্ষ্য তাকে করুণা করতে এসেছে? কেন? সাক্ষ্য ওভাবেই হাত চেপে ধরে নিজের দিকে টানলো দিতিকে। দিতি যখন হাত ছাড়ানোর জন্য ছটফট করলো, ঠিক তখনই সাক্ষ্য উপস্থিত সবাইকে ভুলে জড়িয়ে ধরল দিতিকে। শক্ত হাতে চেপে ধরে বলল, সাক্ষ্য কখনো আপনাকে করুণা করেনি দিতি, কখনো নয়। সাক্ষ্যর আপনাকে প্রয়োজন ছিল বলেই জীবনে জড়িয়েছে। সাক্ষ্যর আপনাকে চাই বলেই বিয়ে করেছে। সাক্ষ্যর প্রতি এইটুকু করুণা করে থাকলেও কান্নাটা থামান দিতি। আমি আপনার এরূপ দেখতে চাইনি, কখনো না। আমার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে দিতি, কান্নাটা থামান।
দিতি থামলালো না কান্না, বরং সাক্ষর কথাগুলোতে তার কান্না আরও দ্বিগুণ হলো। সে ওভাবেই কাঁদতে কাঁদতে সাক্ষ্যকে ধাক্কা দিয়ে সরালো। সমস্ত দুঃখ উজাড় করে দিয়ে আচমকা অশ্রু ভেজা রক্তিম চোখ জোড়ায় চেয়ে বলে উঠল, মিথ্যে আর কত সাক্ষ্য? বাচ্চা মানুষ নই তো আমি, বুঝি না আমি? এত মেয়ে থাকতে একটা ভাঙা সংসারের মেয়েকে কেন বিয়ে করেছেন সাক্ষ্য? কেন? দয়া করেছেন আমার প্রতি? দয়া? আমার মা বাবার সংসার টিকেনি বলে আমার উপর দয়া করেছেন আপনি? দিতি কান্না থামাতে পারে না, কান্নার বেগ যেন বাড়তেই থাকে। হেসতি উঠে যায় মেয়েটার কাঁদতে কাঁদতে, তবুও বলল, যেখানে ভালোবাসা নেই, যেখানে ভালোবাসার নামে মিথ্যে অভিনয় আছে, সেখানে মানুষ কি করে থাকে সাক্ষ্য? কি করে? আমিও ভেবেছিলাম সবাই ভালোবাসে আমায়, সবাই। সাজি আম্মু, আব্বু, আপনি, শ্যাম্য ভাই, কথা বোধহয় একটু বেশি আত্মবিশ্বাসী ছিলাম। দিন শেষে কি জানলাম জানেন? সব মিথ্যে, সবই ছিল লোক দেখানো, সবই ছিল মিথ্যে খোলস এক। আমি কি বোকা দেখেছেন সাক্ষ্য? যেখানে আপনি আঁকতে রাজি ছিলেন না, আঁকতের পরও কখনো মানুষ হিসেবে দ্বিতীয় একটু খোঁজখবর নিলেন না, কখনো কোনোদিন বললেনই না ভালোবাসেন কিনা, সেখানে আমি কি ভেবে নিলাম সাক্ষ্য এহসান আমায় ভালোবাসে। কি বোকামা করেছি দেখেছেন? ছি, আমার তো নিজেকেই বেহায়া লাগছে। যেখানে আপনি কোনোদিন আমাকে ভালোই বাসলেন না, সেখানে আমি আপনাদের দুজনের সম্পর্কে কি করে ঢুকে পড়লাম বলুন তো? কি করে? ছি, কি বেহায়া আমি যে অন্যের জায়গায় গিয়ে বসেছি। কথাগুলো বলতে বলতে দিতি বহুবার আটকালো, বারবার হেসকে উঠে আটকে যাচ্ছিল মেয়েটা, কেমন নেতিয়ে যাচ্ছিল, তবুও কাঁদছিল, ওভাবেই থেকে থেকে কাঁদছিল আর বলে যাচ্ছিল ওসব। শেষ পর্যায়ে সে শরীরটা ধরে রাখতে পারল না বোধহয়, সে নেতিয়ে পড়বে বোধহয়। সাক্ষ্য চেয়েই স্থানকাল সব ভুলে ক্রন্দনরত দিতিকে চাপটে জড়িয়ে ধরল, কপালে ভেজা চোখ, মুখে অস্থিরের মতো চুমু দিতে দিতে শুধালো, ভালোবাসি, ভালোবাসি তো দিতি। কে বলেছে বাসি না? ভালোবাসি দিতি, তোমাকেই, শুধু তোমাকেই ভালোবাসি। তুমিই আমার প্রথম ভালোবাসা দিতি। সেই ছোট্ট মেয়েটাই আমার প্রথম ভালোবাসা। যে চঞ্চল দিতি আমার প্রথম অনুভূতি, যে মিষ্টি দিতি আমার প্রথম অস্থির অস্থির অনুভবের কারণ। দিতি তোমাকেই ভালোবাসে সাক্ষ্য এহসান, তোমাকেই, আর কাউকেই নয়। দ্বিতীয় এই মুহূর্তটায় ও স্বাক্ষর থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইছিল, যেন স্বাক্ষর শরীরে থাকলে তার শরীর ঝলসে যাবে, অথচ ক্লান্ত শরীরে পারল না। স্বাক্ষর বাহুবন্ধনে এলিয়ে পড়ল কেমন। সাক্ষ্য দেরি করে না, দিতিকে কোলে তুলে নিয়ে দিতির রুমে গেল, বিছানায় শুয়ে দিয়ে নিজেও বসলো দিতির পাশটায়। আর তার ঠিক একটু পরে দিতির মা এলো, শুকনো ঢোক গিলে বলে উঠল, সাক্ষ্য, কিছু মনে না করলে আমি বলি, চলে যাও সাক্ষ্য, আমার মেয়েটাকে আমি সামলে নিব, আস্তে আস্তে বোঝাবো। কিন্তু তুমি বা সাজি থাকলে আমার মেয়েটা আরও কষ্ট পাবে সাক্ষ্য। ওর বারবার মনে হবে ওকে করুণা করেছে কেউ, দয়া করেছে কেউ। সাক্ষ্য ফ্যাল করেই দেখছিল দিতিকে, কপালে এলোমেলো হয়ে পড়া চুলগুলো হাতে আঙ্গুলে সরিয়ে দিচ্ছিল কানে, অশ্রু ভেজা মুখটা রুমালে মুছে দিয়েছে। ঠিক তখনই কথাগুলো শুনে সে থমকালো, মাথা তুলে চাইতেই দিতির আম্মু আবারও বলল, তোমাকে অনুরোধ করেছিলাম সাক্ষ্য, আমি কি বলেছিলাম আমার মেয়েকে বিয়ে করতেই হবেই? বলিনি তো। তাহলে কেন বিয়েটা করে এখন আমার মেয়েটাকে কথা শোনাবে সাক্ষ্য? সাক্ষ্য বোধহয় জবাব দিতে পারল না, অপরাধ বোধে কঠিন হয়ে উঠল ভেতরটা। দিতির মা আবারও বলল, তোমায় বলেছিলাম না সাক্ষ্য যে আমরা একটা সংসারে নেই, তবু আমরা দিতির জন্য একটা সংসারে আছি। বলেছিলাম তো, তাই না? এও বলেছিলাম দিতিকে সত্যটা জানতে দিও না, তোমাকে জানিয়েছিলাম আলাদা রেখে, কারণ তোমার যদি পরে প্রবলেম হয় তাই। তুমি তো সেদিন বলেছিলে প্রবলেম নেই, বলেছিলে না সাক্ষ্য? তাহলে আজ কি হলো? তোমায় বিশ্বাস করা উচিত ছিল না আমার সাক্ষ্য?